আজ এক্সপ্লেইন করব কিছুদিন আগেই নেটফ্লিক্সে রিলিজ হওয়া একটি মুভি যার নাম ক্রু। এই মুভির লিড রোলে রয়েছে তাবু, করিনা কাপুর আর কৃতি সানন। মুভিটি বেশ এন্টারটেইনিং, তাই আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো মুভিটির কাহিনী শুরু করা যাক। মুভির প্রথমেই একটা এয়ারপোর্টের সিন দেখানো হয় যেখানে একজন কাস্টম অফিসার 3 জন এয়ার হোস্টেসকে অ্যারেস্ট করে, যাদের নাম ছিল গীতা শেট্টি, দিব্যা রানা আর জ্যাসমিন। এরপর দিব্যা রানার জীবনের কাহিনী দেখানো হয় যে সে এয়ার হোস্টেস কিভাবে হলো। দিব্যা ছোটবেলা থেকেই খুব ভালো স্টুডেন্ট ছিল। সে খুব ছোট একটা শহরে থাকতো যেখানে এয়ারপোর্ট তো ছিল কিন্তু কখনো কোনো প্লেন ল্যান্ড করেনি। তো তখন থেকেই দিব্যার ইচ্ছা যে বড় হয়ে সে পাইলট হবে আর ওখানে প্লেন ল্যান্ড করাবে। দিব্যা অনেক চেষ্টা, অনেক হার্ডওয়ার্ক করে পাইলট হওয়ার জন্য, আর তার বাবাও লোন নিয়ে তাকে ভালো মতো পড়াশোনা করায়। কিন্তু অনেক চেষ্টা করেও দিব্যা পাইলট হতে পারে না। তাকে শেষ পর্যন্ত এয়ার হোস্টেসের জব করতে হয়। কিন্তু তার বাবা মায়ের কষ্টের কথা চিন্তা করেই সত্যিটা বলার সাহস হয়নি তার। তাই দিব্যা বাসায় বলেছে যে সে পাইলটের জব করছে। প্রতিদিন সে পাইলটের ইউনিফর্ম পরে বাসা থেকে বের হয় আর এয়ারপোর্টে গিয়ে আবার চেঞ্জ করে এয়ার হোস্টেসের ইউনিফর্ম পরে। দিব্যা নিজেই আস্তে আস্তে তার বাবার নেওয়া লোনটাও পরিশোধ করতে থাকে। এবার আর একজন এয়ার হোস্টেস গীতা শেট্টির লাইফ স্টোরি দেখানো হয়। গীতা আর তার হাজবেন্ড প্রথমে অনেক রিচ ছিল, তাদের বেশ বড় একটা বিজনেসও ছিল, কিন্তু তার হাজবেন্ডের ভাইদের মধ্যে ঝামেলা হওয়ায় তাদেরকে সবকিছু ছেড়ে চলে আসতে হয়েছিল। তাদের সংসার চালাতে ফিনান্সিয়াল প্রবলেম হচ্ছিল, এজন্য গীতা এয়ার হোস্টেসের জবের জন্য অ্যাপ্লাই করে। সে জবটা খুব সহজেই পেয়ে গিয়েছিল, কারণ গীতা 1998 সালের মিস কার্নাল প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিল। গীতা তার হাজবেন্ডকে বলে যে তার এয়ারলাইন্স কোম্পানি তার জমা রাখা টাকাটা দিয়ে দিলেই সে চাকরিটা ছেড়ে দিবে। তারপর তারা গোয়াতে গিয়ে একটা রেস্টুরেন্ট দিয়ে তাদের নিউ বিজনেস শুরু করতে পারবে। এরপর থার্ড এয়ার হোস্টেস জ্যাসমিনের লাইফ হিস্টোরি দেখানো হয়। জ্যাসমিনের মা বাবার ডিভোর্স হওয়ার পর থেকেই সে তার নানার সাথেই থাকে। জ্যাসমিন যখন আস্তে আস্তে বড় হলো তখন সে বুঝলো যে তাদের কাছে তেমন কোনো টাকা পয়সা নাই, কিন্তু জ্যাসমিনের টাকার প্রতি একটা মোহ কাজ করত। সে একটা কসমেটিক্সের বিজনেস শুরু করেছিল, যেটাতে সে খুব বাজেভাবে ফেল হয়েছিল। এরপর যখন সে এয়ার হোস্টেসের জব সম্পর্কে জানতে পারলো তখন সে কোহিনুর এয়ারলাইন্সে ট্রাই করলো আর তার চাকরিটা হয়ে গেল, কারণ সে অনেক বেশি সুন্দরী ছিল। তো ফ্ল্যাশব্যাক শেষ হয়ে বর্তমানে ফিরে আসা হয় আর দেখা যায় 3 জন এয়ার হোস্টেসকে সোনা স্মাগলিং করার সন্দেহতে অ্যারেস্ট করা হয়েছে, আর সেগুলো নিয়েই কাস্টম অফিসার তাদেরকে জিজ্ঞাসাবাদ করছিল। এয়ার হোস্টেস 3 জনই অস্বীকার করে যে তারা এসব স্মাগলিং এর সাথে মোটেই জড়িত না। এরপর 6 মাস আগের একটা ঘটনা দেখানো হয় যেখানে গীতা শেট্টির কাছে দিব্যা জিজ্ঞেস করে যে তাদের স্যালারি কবে দেওয়া হবে, কারণ তার লোনটা পরিশোধ করতে হবে। গীতা বলে, তোমরা চিন্তা করো না, আমার HR মিস্টার মিত্তালের সাথে কথা হয়েছে যে সামনের দিওয়ালিতেই সবাই স্যালারি পেয়ে যাবে। তো সবাই সবার কাজে চলে যায়। তো ফ্লাইটের মধ্যেই ওয়াদেরা নামের একজন পাইলট গীতার সাথে ফ্লার্ট করতে আসে, কিন্তু গীতা তাকে তেমন একটা লাই দেয় না। তো এভাবে তাদের রোজকার ফ্লাইট চলতেই থাকে। দিওয়ালিতে তারা সবাই আশা করেছিল যে তাদের স্যালারিটা পাবে, কিন্তু সবাইকে খুব কম করে কিছু টাকা দেওয়া হয় রোজকার খরচ চালানোর জন্য, স্যালারি দেওয়া হয় না। তো দেখা যায় জ্যাসমিন এয়ারপোর্টে ক্লিনিং এর কাজ করা একটা মহিলাকে নিয়মিত কিছু টাকা দিয়ে হেল্প করে। এতে বোঝা যায় জ্যাসমিনের টাকার প্রতি যতই লোভ থাকুক না কেন তার মনটা অনেক ভালো। তো গীতা একদিন সব ধৈর্য হারিয়ে তাদের ক্রু হেড রাজবংশীকে জিজ্ঞেস করে যে তাদের স্যালারিটা আসলে কবে হবে। রাজবংশী গীতাকে বোঝায় যে এয়ারলাইন্সে এই ধরনের প্রবলেম তো হতেই থাকে, এটা চিন্তা করার কোনো বিষয় না। 9/11 নামের একটা এয়ারলাইন্সেও সেম প্রবলেম হয়েছিল, কিন্তু কিছুদিন পরে সেটা ঠিকও হয়ে গিয়েছে আর সবাই সবার স্যালারি আর জমানো টাকা সব পেয়ে গিয়েছিল। তো একদিন ফ্লাইটে সবাই সবার কাজ করছিল, তখন গীতা রাজবংশীকে চা খাওয়ার জন্য ডাকতে গিয়ে দেখে যে রাজবংশী মারা গিয়েছে। সেখানে জ্যাসমিন আর দিব্যাও ছিল। তো রাজবংশীকে বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে তাকে CPR দিবে বলে ঠিক করে তারা, আর চেস্ট প্রেস করার জন্য রাজবংশীর শার্ট খোলে গীতা। খুলেই দেখে যে রাজবংশীর সারা গায়ে অনেকগুলো সোনার বার অ্যাটাচ
করা রয়েছে। এটা দেখেই তারা বুঝতে পারে যে রাজবংশী সেগুলো স্মাগলিং করছিল। জ্যাসমিন এতগুলো সোনার বার দেখে বাকি দুইজনকে বলে যে তাদের উচিত সোনার বারগুলো নিজেদের কাছে রেখে দেওয়া, এতে তাদের জীবনে টাকা পয়সার যত প্রবলেম আছে সব ঠিক হয়ে যাবে। কিন্তু গীতা আর দিব্যা কেউই রাজি হয় না। গীতা বলে আমি চোর না, আর জেলে যাওয়ারও কোনো ইচ্ছা নেই আমার। এরপর তারা প্লেনকে এমার্জেন্সি ল্যান্ডিং করাতে বলে আর কাস্টম অফিসারদেরকে রাজবংশীর বডি আর সব সোনা দিয়ে দেয়। সেখানে একজন কাস্টম অফিসারকে দেখানো হয় যার নাম ছিল জাইভীর। দিব্যা আর জাইভীর দুইজন পূর্ব পরিচিত ছিল। জ্যাসমিন জিজ্ঞাসা করলে দিব্যা বলে যে তাদের একটা বাস্কেটবল টুর্নামেন্টে দেখা হয়েছিল, যেখানে টুর্নামেন্ট শেষ হওয়ার পর তাদের মধ্যে ইন্টিমেসিও হয়েছিল, কিন্তু এরপর আর কখনো তাদের দেখা হয়নি। তো জাইভীর দিব্যার সাথে একটু ফ্লার্টিশ ভাবে কথা বলে আর দিব্যার নাম্বারও নেয়। গীতা পাশে দাঁড়িয়ে কাস্টমস এর সাথে কথা বলতে থাকা কোহিনুর এয়ারলাইন্স এর ম্যানেজার মিত্তালকে ডাকে, কিন্তু মিত্তাল পরে কথা বলবে বলে তাকে ইগনোর করে। কাস্টমস অফিসারদের কাছ থেকে জানা যায় যে মোট 12 কেজি সোনা ছিল রাজবংশীর কাছে, আর সেটা আল বুর্জ নিয়ে যাচ্ছিল সে। তো এত শুনে স্মাগলিং হচ্ছে দেখে কাস্টমস তাদের ডিউটিতে আরো অ্যাক্টিভ হয়ে যায়। তো এরপর জ্যাসমিন, দিব্যা আর গীতা তাদের বাসায় চলে যায়, আর দেখা যায় সবারই ফিনান্সিয়াল অবস্থা অনেক খারাপ। জ্যাসমিন বাসার ভাড়াও ঠিক মতো দিতে পারছিল না, আর দিব্যার বাবাকে লোনের ইনস্টলমেন্ট শোধ করার জন্য নিজের গাড়ি বিক্রি করতে হয়। গীতা আর তার হাজবেন্ডের অবস্থাও খুব একটা সুবিধার ছিল না। জ্যাসমিনের নানা তার অনেক পুরনো একটা সোনার আংটি দেয়, সেটা বিক্রি করে সবার বাকি টাকা শোধ করার জন্য। জ্যাসমিনের অনেক কষ্ট হচ্ছিল আংটিটা বিক্রি করতে, কিন্তু তার আর কোনো উপায়ও ছিল না। তো একদিন গীতা সবজির বাজারে গিয়েছিল, সেখানে তার সাথে তাদের এয়ারলাইন্স এর ম্যানেজার মিত্তালের বউ সুধার সাথে দেখা হয়, যে কিনা আগে কোহিনুর এয়ারলাইন্স এর এয়ার হোস্টেস ছিল। গীতা তখন মিস্টার মিত্তালকে কল দিচ্ছিল, কিন্তু মিস্টার মিত্তাল ফোনই রিসিভ করছিল না। সে এই কথা মিত্তালের ওয়াইফ সুধাকে বলে। তখন সুধাও বলে যে তার ফোনও নাকি মিত্তাল ধরছে না। নিউজে কোহিনুর এয়ারলাইন্স এর ওনার বিজয় ওয়ালিয়ার ইন্টারভিউ দেখানো হচ্ছিল, যেখানে ওয়ালিয়াকে জিজ্ঞাসা করা হয় যে কোহিনুর এয়ারলাইন্স কি ব্যাংকরাপ্ট বা দেউলিয়া হয়ে গিয়েছে কিনা। বিজয় ওয়ালিয়া বলে যে এরকম কিছুই না, একটা বিজনেসে আপস ডাউনস তো আসেই, এখন লস হচ্ছে ঠিকই, কিন্তু আমাদের যে 4000 এমপ্লয়ি আছে তাদের বিশ্বাস আমি রাখবো। নিউজে এসব দেখে গীতা তো টেনশনে পড়ে যায়। গীতা কোনোভাবে মিস্টার মিত্তালের সাথে কথা বলার কোনো স্কোপ না পেয়ে ইচ্ছা করেই মিত্তালের গাড়ির সামনে এসে পড়ে, যাতে তার সাথে কথা না বলে আর কোনো উপায় না থাকে। তো গীতা মিত্তালকে জিজ্ঞাসা করে যে প্লিজ সত্যি করে বলেন যে আসলে এয়ারলাইন্স ব্যাংকরাপ্ট হয়ে গিয়েছে কিনা, আর এজন্যই আমাদের স্যালারি পাওয়া যাচ্ছে না, তাই না? মিত্তাল প্রথমে না করে পরে আসল কথা বলেই ফেলে যে হ্যাঁ, কোহিনুর এয়ারলাইন্স পুরোপুরি ব্যাংকরাপ্ট হয়ে গিয়েছে, কেউ আর কোনো টাকা পাবে না। গীতার এবার ভীষণ মন খারাপ হয়ে যায়। সে অনেক দিন ধরে এয়ারলাইন্সে কাজ করায় এককালীন অনেকগুলো টাকা পাওয়ার কথা ছিল পিএফ ফান্ড থেকে, যেটা দিয়ে সে রেস্টুরেন্ট দিতে চেয়েছিল। এই টাকাটা পাবে না শুনে গীতার মাথা পুরো খারাপ হয়ে যায়। তো এরপর গীতা জ্যাসমিন আর দিব্যাকে ডেকে কোহিনুর এয়ারলাইন্স এর ওয়্যার হাউসে যায়, আর যেখানে যা আছে সব ব্যাগে ভরতে থাকে। বাকি দুইজন জিজ্ঞাসা করলে সে বলে যে টাকা তো কিছুই পাবো না, এসব জিনিসপত্র বিক্রি করে যতটুকু পাওয়া যায় আর কি। জ্যাসমিন গীতাকে থামায়। এরপর তারা তিনজন মিলে ওয়্যার হাউসেই মন খারাপ করে বসে থাকে। তখন জ্যাসমিন বলে সেই দিন রাজবংশীর গায়ে থাকা সোনাগুলো চুরি করলেই পারতাম, তাহলে আজকে আর এই করুণ দশা হতো না আমাদের। গীতা আর দিব্যা বলে হ্যাঁ, সেটাই করলে ভালো হতো। গীতা বলে না জানি রাজবংশী কত দিন ধরে এই সোনার পাচারের কাজ করত। জ্যাসমিন বলে বেশি না, মাত্র 4 বছর 3 মাস আর 21 দিন ধরে। বাকি দুইজন অবাক হয়ে জ্যাসমিনের দিকে তাকায় যে সে এসব জানলো কিভাবে। তখন জ্যাসমিন বলে রাজবংশী যখন মারা গিয়েছিল এয়ারপ্লেনের মধ্যে, তখন তার পকেট থেকে ফোনটা পড়ে যায়। সবার অজান্তে জ্যাসমিন ফোনটা নিজের কাছে রেখে দিয়েছিল। তখন তারা ফোনটা অন করে রাজবংশী যে নাম্বারে সবচাইতে বেশি কল দিত সেই নাম্বারে কল দেয়। কলটা যায় মিস্টার মিত্তালের ফোনে। তারা বুঝতে পারে যে তার মানে মিস্টার মিত্তালও এই সোনা পাচারের সাথে যুক্ত। তো তারা প্ল্যান করে মিত্তালের সাথে দেখা করতে যায় আর তাকে ব্ল্যাকমেইল করে যে রাজবংশী যেরকম সোনার পাচারের কাজ করত তারাও সেম কাজটা করতে চায়, কারণ তাদের টাকার খুব দরকার। আর মিত্তাল যদি তাদেরকে দলে না নেয় তাহলে তারা সবকিছু পুলিশকে বলে দিবে। তো মিত্তাল সব শুনে তাদেরকে একটা অ্যাড্রেসে গিয়ে তার সাথে দেখা করতে বলে। পরদিন তারা ওই অ্যাড্রেসে চলে যায় আর মিত্তাল তাদেরকে অনেকগুলো সোনার বার দিয়ে বলে সেগুলো আল বুর্জ পৌঁছায় দিতে হবে। ওখানে পৌঁছিয়ে কোন গেট দিয়ে ঢুকলে প্রবলেম হবে না সেটাও বলে দেয় মিত্তাল। এই সোনার বারগুলো নিয়ে তারা যদি কোনোভাবে পালিয়ে যেতে চায় তাহলে তার ফলাফলও ভালো হবে না বলে দেয় সে। মিত্তাল
মিত্তাল আরো বলে যে রাজবংশীর ব্যাপারটার জন্য সোনার বারগুলো এভাবে নিয়ে যাওয়া সেফ হবে না, অন্য কোনো উপায় ভাবতে বলে তাদের তিনজনকে। তো তারা তিনজন বাসায় বসে ভাবতে থাকে যে কি উপায়ে সোনার বারগুলো পাচার করবে। দিব্যা বলে, আচ্ছা সবাই ইন্ডিয়াতে স্মাগলিং করে সোনা নিয়ে আসে, কিন্তু মিত্তাল ইন্ডিয়া থেকে বাইরে নিয়ে যাচ্ছে কেন? জ্যাসমিন বলে, তুই জাস্ট কাজটা কর, কারণ জানার দরকার নেই। তারা কথা বলতে বলতে চকলেট খাচ্ছিল, তখন হঠাৎ তাদের মাথায় একটা প্ল্যান আসে। তারা স্বর্ণকারের কাছে গিয়ে বলে তাদের ওই সোনার বারগুলোর আকার চেঞ্জ করে চকলেটের মতো গোল আকার দিয়ে দিতে। এরপর তারা সোনার বলগুলোর উপর চকলেটের একটা পরত দিয়ে সুন্দর মতো চকলেট বক্সে ভরে নিয়ে চলে যায় ফ্লাইটে। তারা এভাবেই তাদের প্রথম স্মাগলিংটা ভয়ে ভয়ে পার করে ফেলে আর তার বদলে অনেক টাকাও পায়। এভাবেই তারা প্রায়ই সোনার পাচার করতে থাকে আর অনেক অনেক টাকা ইনকাম করতে থাকে। এই টাকা দিয়ে তাদের তিনজনের জীবনের সব প্রবলেম দূর হয়ে যায়। জ্যাসমিন তার নানার বিক্রি করে দেওয়া আংটিটা আবার কিনে ফেলে। দিব্যার ফ্যামিলির ইকোনমিক্যাল প্রবলেম সলভ হয়ে যায় আর গীতাও তার রেস্টুরেন্ট খোলার স্বপ্নটার কাছাকাছি যেতে থাকে। জ্যাসমিন এয়ারপোর্টে সেই ক্লিনিং করা মহিলাকেও টাকা দিয়ে হেল্প করতে থাকে। তারা তিনজনই খুব খুশি ছিল, কিন্তু তাদের এত খুশি হয়ে কাজ করতে দেখে আরেকজন এয়ার হোস্টেসের সন্দেহ হয় যে তাদের অনেক দিন ধরে স্যালারি না পাওয়ার পরেও ওরা এত খুশি হয়ে কিভাবে থাকছে, কিন্তু সে কিছু বলে না। তো একদিন তারা ফ্লাইটে ঢুকতে যাবে, তখন তাদের ক্রুয়ের সবাইকেই একজন কাস্টম অফিসার থামায় আর তাদের ব্যাগের তল্লাশি নেয়। কাস্টম অফিসার যখনই ব্যাগে থাকা চকলেট বক্সটা দেখে, তখনই দিব্যা জাইভিরকে দূর থেকে দেখতে পায় আর তাকে ডাকে। জাইভির এসে তাদের ব্যাগ তল্লাশি নেওয়া থামায়। তো তারা এই যাত্রায় অল্পের জন্য বেঁচে যায়। ফ্লাইট শেষে জাইভির দিব্যাকে ডিনারের জন্য দেখা করতে বলে। তারা তিনজন মিলে জাইভিরকে নিয়ে মজা করতে থাকে আর ক্রুয়ের অন্যরা তাদের এই অনবরত হাসি তামাশা দেখে অবাকি হয়। তো দিব্যা জাইভিরের সাথে ডিনারে যায় আর তাদের সম্পর্কটা বেশ ক্লোজ হয়ে যায়। এরপর দিন ফ্লাইটের মধ্যে সব ক্রু মেম্বারদের অ্যালাউন্সের টাকা আসে। একজন এয়ার হোস্টেস বলে যে এতটুকু টাকাতে তো আমার মেয়ের স্কুলের ফিও দেওয়া যাবে না। এসব বলে সে অনেক কষ্টে কেঁদে ফেলে। দিব্যা আর গীতার তাদের অবস্থা দেখে খুব খারাপ লাগে, কিন্তু তাদের কিছু করারও থাকে না। এত টাইম ফ্ল্যাশব্যাক দেখানোর পর এবার প্রেজেন্ট টাইম দেখানো হয়, যেখানে কাস্টম অফিসার তাদের তিনজনকে জিজ্ঞাসা করে যে তারা লাস্ট কিছুদিন ধরে অনেক টাকা খরচ করছে, সেসব টাকা কোথা থেকে আসছে। তখন তারা বলে যে সোশ্যাল মিডিয়াতে মানুষ যা দেয় সব মিথ্যাই হয়, তারা আসলে টাকা খরচ করার নাটক করেছে মাত্র। তখন গীতার একটা ছবি বের করে যেখানে সে বিশাল বড় একটা শ্যাম্পেইনের বোতল হাতে নিয়ে বসে আছে। তো আবার 2 দিন আগের কাহিনী দেখানো হয়, যেখানে তারা তিনজন জ্যাসমিনের বার্থডে উপলক্ষে পার্টি করছিল আর ওই পার্টি থেকেই ওই বড় শ্যাম্পেইনের বোতলটা নিয়ে তারা বের হয় আর তখনই তাদের ক্রু মেম্বারের একজন তাদেরকে দেখে ফেলে আর ভাবে যে এত টাকা তাদের কাছে আসছে কিভাবে। পরদিন ওই কাস্টম অফিসারের কাছে একটা কল আসে আর কেউ একজন জ্যাসমিন, দিব্যা আর গীতা যে সোনা স্মাগলিং করছে সেটা বলে দেয়। অফিসার গিয়ে জাইভিরকে বলে, জাইভির তাদেরকে অ্যারেস্ট করতে বলে। এরপরই ওই সিনটা দেখানো হয় যেটা আমরা মুভির একদম শুরুতেই দেখেছিলাম আর তখনই তাদের তিনজনকে অ্যারেস্ট করে নিয়ে যায় কাস্টম অফিসার। অফিসার তাদের তিনজনকে খুব ভালোভাবে তল্লাশি করে, কিন্তু কিছুই পায় না। তখন জাইভিরের বস এসে গীতা, দিব্যা আর জ্যাসমিনকে ছেড়ে দিতে বলে, কারণ তাদের কাছ থেকে কিছুই পাওয়া যায়নি আর তাদের জন্য তাদের ফ্লাইটও 6 ঘন্টা ধরে আটকে আছে। হঠাৎ মহিলা অফিসারটি ডাস্টবিন থেকে অনেকগুলো চকলেটের প্যাকেট পায়। তখনই বুঝতে পারে যে এই চকলেটের মধ্যেই ওরা সোনা পাচার করছে। তো গীতার ব্যাগে যে চকলেট বক্স ছিল সেটা নিয়েই অফিসার মুখে দেয় আর অবাক হয়ে দেখে সেটা সত্যিই চকলেট, কোনো সোনা নাই সেখানে। এটা দেখে তো তার মাথা খারাপ হয়ে যায়, কারণ সে তো শিওরই ছিল যে ওতে সোনা আছেই। তো তাদের বিপক্ষে কোনো প্রমাণ না পাওয়ায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়। আর তখনই 6 ঘন্টা আগের সময়টা দেখানো হয়, যখন তাদের ফ্লাইটটা টেক অফ করছিল। তখন দিব্যাকে ফ্লাইটের ক্যাপ্টেন বলে যে কাস্টমস আসবে সবাইকে চেক করতে। এটা শুনে তো তারা খুব ভয় পেয়ে যায় আর প্লেনের রুফের একটা জায়গায় তারা সোনাগুলো লুকিয়ে ফেলে। এজন্যই তাদের কাছে আর সোনা পাওয়া যায়নি। তারা তিনজন তো ছাড়া পেয়ে গিয়েছিল, কিন্তু সোনাগুলো নিয়ে প্লেনটা তাদের চোখের সামনে দিয়েই চলে যায়। সোনাগুলো তারা আদৌ পাবে কিনা সেটা নিয়ে চিন্তায় পড়ে যায় তারা। গীতা, দিব্যা আর জ্যাসমিন একটা ট্যাক্সিতে করে বাসায় ফিরছিল। তখন গীতা বলে যে তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য নিশ্চয় কোমল বলেছে কাস্টমসকে, কারণ কোমলই ওই এয়ার হোস্টেস যে তাদেরকে পার্টি করতে, অনেক টাকা খরচ করতে আর হাসি তামাশাও করতেও দেখেছিল কয়েকবার। গাড়ির মধ্যেই দিব্যা আর জ্যাসমিন ঝগড়া শুরু করলে গীতা তাদের দুইজনকেই গাড়ি থেকে বের করে দেয় আর যে যার বাসায় চলে
চলে যায়। জাইভির দিব্যাকে কয়েকবার কল দেয় কিন্তু সে ধরে না। পরদিন ফ্লাইটের মধ্যেই ক্রু মেম্বাররা তাদের 3 জনকে নিয়ে গসিপ করছিল। দিব্যা সেগুলো শুনে ফেলে আর তার খুব খারাপ লাগে। এরপর দেখা যায় গীতার বাসায় তার ভাই পুন্নু আসে মাতাল হয়ে। গীতার রুমের ভেতরে যায় আর এসে দেখে পুন্নু গীতার ব্যাগ থেকে টাকা চুরি করছে। গীতার হাজবেন্ড কিছু বলতে গেলে পুন্নু তাকে বলে যে আপনি কথা বলেন না তো, আপনি তো নিজেই বউয়ের টাকায় চলেন। গীতা কথাগুলো সহ্য করতে না পেরে তার ভাইকে থাপ্পড় মেরে তাকে বের করে দেয়। গীতা সবকিছু মিলিয়ে অনেক ভেঙে পড়ে। এদিকে এয়ারপোর্টে দিব্যার সাথে তার ছোট ভাইয়ের দেখা হয়ে যায় আর তার ভাই তাকে এয়ার হোস্টেসের ড্রেসে দেখে খুবই অবাক হয়ে যায়, কারণ তার বাসার সবাই জানে যে দিব্যা আসলে পাইলট। দিব্যা তার ভাইকে সব সত্যি বলে দেয়। তখন তার ভাই বলে যেভাবে চলছে চলুক, বাড়িতে কাউকে সত্যি বলার কোনো দরকার নেই। তো এবার একটা ভয়ঙ্কর নিউজ আসে যে তারা যে প্লেনের রুফে সোনাগুলো লুকিয়েছিল প্লেনের টার্বুলেন্সের জন্য, সেখান থেকে সোনাগুলো প্লেনের ভেতরে পড়ে যায়। এই নিউজটা প্রত্যেকটা চ্যানেলের ব্রেকিং নিউজের মতো চলতে থাকে। নিউজ দেখে গীতা অনেক ভয় পেয়ে যায়। তখন মিস্টার শেট্টি বলে ভয় পাওয়ার দরকার নেই, সোনা পাওয়া গেছে ঠিকই, কিন্তু ওটা যে তোমরাই রেখেছো এটার কিন্তু কোনো প্রমাণ নেই। জাইভির নিউজ দেখে বুঝতে পারে যে তাদের কাছে আসা ইনফরমেশন ঠিকই ছিল আর ওই 3 জন এয়ার হোস্টেসই সোনাগুলো পাচার করছিল। দিব্যা জাইভিরের সাথে দেখা করতে যায় কিন্তু জাইভির তার উপর রাগ করে সেখান থেকে চলে যায়। এদিকে হঠাৎ করে জ্যাসমিনের নানা মারা যায় আর এতে সে খুব ভেঙে পড়ে। জ্যাসমিনের পাশে এসে দিব্যা আর গীতা দাঁড়ায়, কারণ তারা জানতো যে জ্যাসমিনের আর কেউ নেই। কিছুদিন পর জানা যায় যে কোহিনুর এয়ারলাইন্সের ওনার বিজয় ওয়ালিয়া দেশ ছেড়ে পালিয়েছে। এয়ার হোস্টেস কোমল গীতা আর দিব্যাকে বলে যে তোমরা তো জানতে, তারপরও আমাদের একবার বললে না যে কোহিনুর এয়ারলাইন্স দেউলিয়া হয়ে গিয়েছে। কোমল এটাও বলে যে সে কাস্টমসের কাছে তাদের সম্পর্কে কোনো ইনফরমেশনই দেয়নি। এটা শুনে গীতা, দিব্যা আর জ্যাসমিন তো অবাক হয়ে যায় আর ভাবতে থাকে যে তাদের সম্পর্কে কে বলল। তখন হঠাৎ জ্যাসমিনের মনে পড়ে যে কাস্টম অফিসার একবার বলেছিল যে সোনা পাচার সম্পর্কে ইনফরমার আগে একজন এয়ার হোস্টেস ছিল। গীতার মনে পড়ে যে এই কাজ মিত্তালের বউ সুধা করতে পারে, কারণ সে এয়ার হোস্টেস ছিল আর তাদের 3 জনকে ভালো মতো চেনেও। তো তারা 3 জন গিয়ে সুধাকে ধরে। তখন সুধা সব সত্যি বলে দেয় যে মিস্টার মিত্তাল তাকে ছেড়ে আলবোর্জ গিয়ে একটা ফরেনারকে বিয়ে করেছে। তাই সে রেগে মিত্তালের সোনা পাচার সম্পর্কে কাস্টমসকে বলে দেয় আর মাঝখান দিয়ে গীতা, দিব্যা আর জ্যাসমিন ফেসে যায়। মিস্টার মিত্তাল তো অলরেডি দেশ ছেড়ে চলে গেছে। গীতা জিজ্ঞেস করে এত সোনা মিত্তালের কাছে আসলো কি করে। সুধা বলে যে সোনাগুলো মিত্তালের না, কোহিনুর এয়ারলাইন্সের মালিক বিজয় ওয়ালিয়ার। সুধা আরো বলে যে আগামী সপ্তাহে বিজয় ওয়ালিয়া তার এই সোনা পাচার থেকে কামানো টাকা দিয়ে খুব ধুমধাম করে তার মেয়ের বিয়ে দিবে। তো তারা 3 জন পরে আবার দেখা করে। তখন দিব্যা বলে যে আমি একটা হিসাব করেছি, বিজয় ওয়ালিয়া এই পর্যন্ত প্রায় 3000 করোড় রুপির সোনা পাচার করেছে। তাদের মতো অনেক এয়ার হোস্টেস আর ক্রু এর স্যালারির টাকা না দিয়ে বিজয় ওয়ালিয়া বিদেশে মজা করবে আর তারা কিছুই করতে পারবে না, এটা তো হতে পারে না। তো তারা প্ল্যান করে যে তারাও আলবোর্জ গিয়ে বিজয় ওয়ালিয়ার কাছ থেকে সোনাগুলো চুরি করবে। তারা আলবোর্জ যায় আর বিজয় ওয়ালিয়াকে ফলো করে। ওয়ালিয়া যে হোটেলে ছিল সেখানে গিয়ে তারা মিত্তালকেও দেখতে পায়। তারা দেখে যে সোনা বিজয় ওয়ালিয়ার রুমে রয়েছে আর সেখানে পৌঁছাতে হলে তাদেরকে ওই হোটেলের স্টাফের চাকরি নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তো গীতার ভাইয়ের ওয়াইফের থ্রুতে তারা একজনকে অনেক টাকা ঘুষ দিয়ে গীতা ওই হোটেলের স্টাফের চাকরি পেয়ে যায়। তো এরপর তারা প্ল্যান করে যে সোনা কিভাবে চুরি করবে। সবচাইতে বড় প্রবলেম ছিল যে পুরো হোটেলেই সিসিটিভি ক্যামেরা লাগানো। তো দিব্যা তার ভাইকে কল দিয়ে বলে যে হোটেলের ক্যামেরা সব হ্যাক করতে, কারণ সে হ্যাকিং এ এক্সপার্ট ছিল। গীতা হোটেল স্টাফের কাজ করার সময় আরেকজন স্টাফের কাছ থেকে জানতে পারে যে এই হোটেলের রুমে ঢোকার পাসওয়ার্ড আর কার্ড রুম ওনার ছাড়া আর কারো কাছে থাকে না। তো তাদের এবার ওয়ালিয়ার কাছ থেকে কোনোভাবে রুমে ঢোকার কার্ডটা বের করতে হবে। জ্যাসমিনের মাথায় একটা প্ল্যান আসে। প্ল্যান মতো তারা মিত্তালের কাছে পৌঁছিয়ে যায় আর তাকে বোঝাতে শুরু করে যে সে এতদিন ধরে সোনা পাচার করে নিজে তেমন কোনো লাভ করতে পারলো না, সব সোনা বিজয় ওয়ালিয়াকে দিয়ে দেওয়া লাগলো। তারা মিত্তালকে বলে তাদেরকে সোনা চুরি করায় হেল্প করতে আর তার বদলে সে 7% কমিশন পাবে। আর এসবের জন্য ওয়ালিয়ার কাছ থেকে তার রুমের কার্ডটা কোনোভাবে নিতে বলে তারা। মিত্তালও রাজি হয়ে যায়। দিব্যা আর গীতা স্টাফ হিসেবে থাকে আর জ্যাসমিনও কোনো মতে হোটেলে ঢুকে মিত্তালের সাহায্যে কার্ডটা বের করে ফেলে। দিব্যা তার ভাইকে বলে হোটেলের ক্যামেরাগুলো সব নষ্ট করে দিতে। তারপর তারা 3 জন ওয়ালিয়ার রুমে গিয়ে সোনা খুঁজতে থাকে, কিন্তু
সব সুটকেস খালি পেয়ে তাদের তো মাথা ঘুরে যায়। তাদের পুরো প্ল্যানটাই ভেস্তে যায় কোনো সোনা না পেয়ে। তো হঠাৎ রুমে ওয়ালিয়ার মেয়ে চলে আসে আর তারা কোনো মতে পালিয়ে যায়। তারা মন খারাপ করে বসেছিল যে তাদের আর কিছুই করার নেই, সব প্ল্যান ফ্লপ হয়ে গেল তাদের। তো এর 2 দিন পর ওয়ালিয়া তার মেয়ে আর জামাইকে সাথে নিয়ে আর সোনা ভর্তি সুটকেস নিয়ে অন্য কোনো দেশে যাওয়ার জন্য একটা প্লেনে ওঠে। তারা প্লেনের ভেতরে গেলেই দেখা যায় সেই প্লেনের এয়ার হোস্টেস গীতা আর জ্যাসমিন। তখন ফ্ল্যাশব্যাকে সেদিন রাতের কাহিনী দেখানো হয় যখন তারা মন খারাপ করে বসেছিল। তখন জ্যাসমিন একটা ট্যাব বের করে যেটা সে ওয়ালিয়ার রুম থেকে চুরি করেছিল। তো ওই ট্যাব থেকে তারা জানতে পারে যে ওয়ালিয়া সব সোনা নিয়ে কোনো একটা আইল্যান্ডে যাচ্ছে। তখনই তারা আবার প্ল্যান করে যে ওই প্লেন থেকেই সোনা চুরি করার শেষ চেষ্টা করবে তারা। তো তারা প্রথমে প্লেনের ক্রুদেরকে আটকে রেখে তারা নিজেরা ক্রু সেজে যায় প্লেনে। তারা প্লেনের ড্রিঙ্কের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। সবাই ড্রিঙ্ক খেয়ে ঘুমিয়ে যায়, শুধু ওয়ালিয়ার মেয়ে কিছু খায় না। তো ওয়ালিয়ার মেয়ে যখন একটু ঘুমিয়ে পড়ে তখনই তারা গিয়ে ওয়ালিয়ার ব্যাগ চেক করে দেখে সেখানে প্রচুর সোনা রয়েছে। তারা তো দেখে খুব খুশি হয়ে যায়, কিন্তু তখনই ওয়ালিয়ার মেয়ে এসে তাদেরকে দেখে ফেলে আর তার বাবাকে চিৎকার করে ডাকতে থাকে। ঘুমের ওষুধের ডোজ বেশি হওয়ার কারণে কারণই ঘুম ভাঙে না। তারা খুব কষ্ট করে ওয়ালিয়ার মেয়েকে বেঁধে ফেলে। জ্যাসমিন আর গীতা সোনার ব্যাগগুলো তাদের কাছে নিয়ে যায়। ওয়ালিয়ার মেয়ে কোনো রকমে প্লেনের ফোনে প্লেনের পাইলটকে কল করে তার অবস্থার কথা বলে। তখনই দেখা যায় প্লেনের পাইলট আর কেউ না বরং দিভিয়া। তো আবার ফ্ল্যাশব্যাকে চলে যায় সিন আর দেখা যায় যখন তারা জানতে পেরেছিল যে ওয়ালিয়ার প্লেনের ক্যাপ্টেন সেই পাইলট যে গীতার সাথে অনেক ফ্লার্ট করত। তো প্ল্যান করে গীতা পাইলটের সাথে দেখা করতে যায় আর তাকে অজ্ঞান করে আটকে রেখে দেয়। এভাবেই পাইলটের জায়গাটা দিভিয়া সহজেই পেয়ে যায় আর তার পাইলটের ডিগ্রি অবশেষে কাজে লাগে। কিন্তু যখন প্লেন ল্যান্ড করানোর টাইম আসে তখন দিভিয়া খুব ভয় পেয়ে যায়, কারণ তার কোনো এক্সপেরিয়েন্স ছিল না। তো দিভিয়া গীতার কথায় বই পড়তে থাকে যে প্লেন কিভাবে ল্যান্ড করানো যায়। বই দেখে সে খুব কষ্টে একটা রানওয়েতে প্লেন ল্যান্ড করায়। দিভিয়া প্লেন থেকে নেমে দেখে যে এটা তার নিজের হোমটাউন আর এইটাই সেই এয়ারপোর্ট যেখানে সে ছোটবেলা থেকেই প্লেন ল্যান্ড করাতে চেয়েছিল। তো তারা তিনজন সোনার ব্যাগগুলো নিয়ে চলে যায় আর একটু পর কাস্টমস এসে ওয়ালিয়াকে অ্যারেস্ট করে ফেলে আর তার কাছে থাকা সোনাগুলো জব্দ করে ফেলে। গীতা, দিভিয়া আর জ্যাসমিন আগেই জাইভিরের সাথে কন্ট্যাক্ট করে ওয়ালিয়া সম্পর্কে সব বলে দিয়েছিল আর তারা ততটুকুই সোনা নিয়েছিল যতটুকু তাদের স্যালারির জন্য দরকার ছিল। তারা যে সোনা চুরি করেছিল সেগুলো কোহিনুর এয়ারলাইন্সের ক্রুদের মধ্যে ভাগ করে দিয়ে দেয়। মিত্তালকেও তার পাওনা টাকাটা দিয়ে দেয় আর মিত্তাল তার বউ সুধার কাছে ফিরে আসে। এরপর জাইভির আর দিভিয়ার লাভ স্টোরি শুরু হয়। মুভিটি এখানেই শেষ হয়। মুভিটির কাহিনী কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।